আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি, ঢাকার প্রত্যাখ্যান। প্রতিবেশীর ওপর ভরসা রাখতে চায় বাংলাদেশ। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ.কে. খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান। স্বাধীনতা যুদ্ধের সমরনায়ককে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায়। কয়েক গুণ বেশি টাকা ও ভিসা পেতে দেরির কারণে কুয়েতে যেতে শ্রমিকদের ভোগান্তি, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ। পর্তুগালে দিন দিন বাড়ছে অভিবাসীদের ওপর নির্যাতন। গত বছরের চেয়ে হত্যা ও লুটপাটের ঘটনা বেড়েছে কয়েক গুণ। এবং সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজার নামাজ ঢাকায়, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ মনে করে কূটনৈতিক জোনের ভেতরে অবস্থিত বাংলাদেশ হাউস পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্যদের। তবে এখনই ভারতে বাংলাদেশের মিশন সংকুচিত করার কথা ভাবছে না ঢাকা, বরং ভরসা রাখতে চায় ভারতের ওপর। পান্থ রহমান জানাচ্ছেন। কয়েকদিনের ব্যবধানে ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের পর আক্রান্ত হাইকমিশন। শনিবার রাতে কূটনৈতিক জোনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাংলাদেশ হাউসের ঠিক সামনে বিক্ষোভ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ঢাকার গণমাধ্যমে সংবাদ হওয়ার পর এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঘটনাটি স্বীকার করলেও দাবি করা হয় তারা হামলা করেনি, বরং ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে মাত্র। যদিও দিল্লির বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল না, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের উপস্থাপনাও গ্রহণ করতে চায় না বাংলাদেশ। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, এখনও ভারতে বাংলাদেশের কোনো মিশন বন্ধ বা ছোট করে আনার চিন্তা করছে না ঢাকা। যদিও হামলার ঘটনায় চট্টগ্রামে মিশনের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে ভারত। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচোয়ে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। শার্লি বোচোয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি গণমাধ্যম সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতায় দায়ী
দোষীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ ও বিদ্বেষ পরিহার অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি, অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরুত্তমের প্রতি শেষ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। বিমান বাহিনীর আয়োজনে জোহরের নামাজের পর ঘাঁটি বাসারে একে খন্দকারের জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাজায় অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। চকর মালিথা জানাচ্ছেন। 1971-এর 25শে মার্চ পাকিস্তান বিমান বাহিনীর তখনকার গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের নেতৃত্বে উইং কমান্ডার MK বাশার, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, স্কোয়াড্রন লিডার সদরুদ্দিন, ফ্লাইট অফিসার বদরুল আলম এবং পাইলট নুরুল কাদের বিমান বাহিনী থেকে প্রথম বিদ্রোহ করে বেরিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধদিনের সেই সহযোদ্ধার নামে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডেই জোহরের নামাজের পর একে খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা। বিমান বাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন অফিসার একে খন্দকারের কফিন নিয়ে জানাজা মঞ্চে আসেন। লাল সবুজের পতাকা তার কফিনের উপর উঁচু করে ধরে রাখেন। পরে অস্ত্র উঁচিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা জানাজায় অংশ নেন। আল্লাহু আকবার। পরে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার ফ্লাই পাস্ট করে মরহুম একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করে। বিমান বাহিনীর শাহীন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সত্যের পথে সদা নির্ভীক এই বীরকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। কয়েকগুণ বেশি টাকা ও ভিসা পেতে মাসের পর মাস অপেক্ষার কারণে বাংলাদেশ থেকে কুয়েতে যেতে ভোগান্তিতে পড়তে হয় শ্রমিকদের। তাদের অভিযোগ, দালালদের কারণে এই বিড়ম্বনা। এসব কারণে কুয়েতে দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটিতে দক্ষ না হয় বাংলাদেশিদের করতে হচ্ছে নিম্নমানের কাজ, যেখানে বেতন মিলে মাত্র 30,000 টাকা। অন্যদিকে দক্ষ শ্রমিক হিসাবে প্রভাবশালী সেক্টরগুলোতে আধিপত্য বিস্তার করছে ভারত, নেপাল, ফিলিপাইন ও মিশরের শ্রমিকরা। এর কারণ হিসেবে ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। শ্রমিকদের অভিযোগ, দালালের হাত ঘুরে নামমাত্র ভিসার দাম হয়ে যায় 7 থেকে 12 লাখ টাকা, অথচ পার্শ্ববর্তী দেশ থেকে কুয়েত যেতে লাগে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা। আবার যেসব দেশ থেকে কুয়েত যেতে লাগে 7 দিন, সেখানে বাংলাদেশিদের ভিসা পেতে অপেক্ষা করতে হয় মাসের পর মাস, কখনো আবার বছর পেরিয়ে যায়। একটা ভিসার দাম কিভাবে 8 থেকে 12 লক্ষ টাকা হয়, এটা কুয়েতিরাও নিজেরাও তাজ্জব লেগে যায়। এই যে একটা সিন্ডিকেট, এই যে একটা বৈষম্য আমাদের দেশের সাথে, এটা আমরা সাধারণ প্রবাসীরা চাই না। আমরা যারা প্রবাসে 8-9 লাখ টাকা আসছি, এখানে আসার পরে 30 থেকে 35 হাজার টাকা বেতন। অন্য দেশের লোকেরা কিন্তু 1-1.5 লাখ টাকা আইসে এখানে 50 থেকে 1 লাখ টাকা বেতন পায়। দালাল বলে যে পার্ট টাইম আছে, তোমরা এসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে, কিন্তু আসার পর পার্ট টাইমে গেলে, যেমন আমি নিজে বাস্তবতার শিকার, আমার সাথে হচ্ছে 9 জন লোক, ঠিক আছে, আমি আধা ঘন্টার জন্য বেরোয় আইছি, এই কারণে পুলিশ আমাদের ধরতে পারে নাই। আর 9 জন লোক ধরে তাদেরকে জেলখানায় নিয়ে 10 দিন পর হচ্ছে সফর করাইতেছে। কুয়েতে ক্লিনার কোম্পানিগুলোর বেতন কম হয় বিশাল অর্থের ঋণ পরিশোধ করতে অনেক বাংলাদেশি পার্ট টাইম কাজ করে থাকেন, যা কুয়েতের আইন বহির্ভূত।
এতে প্রশাসনের হাতে পড়লে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদের, পরিণামে ফিরতে হচ্ছে খালি হাতে। আমরা চাচ্ছি যে সিভিল সেক্টরেও এইসব স্কিল্ড ম্যানপাওয়ার হিসেবে আমাদের দক্ষ জনশক্তিকে আনার জন্য আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আইটি স্পেশালিস্ট যারা আছেন, তাদেরকে যেন আমরা কুয়েতে আনতে পারি, সেজন্য আমাদের লাগাতার প্রচেষ্টা চলছে। আশা করি ইনশাল্লাহ আমরা হয়তো অদূরে ইনশাল্লাহ কামিয়াব হতে পারবো। কুয়েতে বর্তমানে বাংলাদেশি আছে প্রায় ৩ লাখ, যাদের শ্রমে সচল দেশের অর্থনীতি। কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। অভিবাসীদের সুরক্ষার দিক থেকে পরিচিত পর্তুগালে দিন দিন বাড়ছে অভিবাসীদের উপর নির্যাতন, ঘটছে হত্যা ও দোকানপাট লুটপাটের মতো ঘটনা। গত বছরের চেয়ে এই ধরনের ঘটনা কয়েক গুণ বেড়েছে। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের রিপোর্ট। পর্তুগালে প্রতিনিয়ত বেড়েই চলছে হত্যা, অত্যাচারের মতো বড় ঘটনা। শান্তিপ্রিয় দেশটি যেন ক্রমেই অশান্তি হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে 2 প্রবাসী বাংলাদেশি খুনের পরে এমনই প্রশ্ন বাধা বেঁধেছে পর্তুগালে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে। কেন বারবার এ ধরনের ঘটনা ঘটেই চলেছে? এখানে গুম, খুন, লুটপাটের প্রধান কারণ হচ্ছে অভিবাসী বিরোধী মনোভাব। এই অভিবাসী বিরোধী মনোভাবের কারণেই ইদানিং এগুলো বেড়ে গেছে। গত জুন মাসে রাজধানীর লিসবনের আমাদুরাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয় মাহবুবুল আলম। এরপরেই রাজধানীর কোস্টা কাপারিকাতে নিজের সাইকেল চুরিতে বাধা দিতে গিয়ে খুন হয় শামীম হোসেন নামে আরও এক বাংলাদেশি। শুধু খুনই নয়, আগের থেকে বেড়েছে অত্যাচারও। পর্তুগালে বসবাস করা প্রায় 60,000 প্রবাসী বাংলাদেশি একদিকে যেমন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অপরদিকে পর্তুগালের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিন্তু বন্ধ হয়নি অত্যাচার, বরং আগের থেকে তা বেড়েই চলেছে। এই ঘটনাকে আমি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। আমরা আশা করি এই দেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের সকল রাজনৈতিক দল এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে। প্রবাসীদের আইনগুলো একটু কঠিন হওয়ার কারণে অনেকে কাজকর্ম পেতে কঠিন হচ্ছে এবং কর্মহীন হওয়া থাকার কারণে এই অধিবাসী উপর আক্রমণগুলো বেশি হচ্ছে। তবে পর্তুগালের মানবাধিকার কর্মীরা মনে করেন ডানপন্থী সরকারের অভিবাসী বিরোধী এই মনোভাব অনেকটাই উস্কে দিচ্ছে অভিবাসীদের উপর এই অত্যাচার এবং খুনের মতো বড় ঘটনাগুলো। আটলান্টিক পাড়ে বসবাস করা অভিবাসীরা বিশ্বাস করে পর্তুগাল আবার শান্ত হবে, ফিরে আসবে আপন রূপে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনী 6 সদস্যের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:15টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে 3 বাহিনীর প্রধান নিহতদের কফিনে শ্রদ্ধা জানান। পরে নিহতদের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ এলাকায় পাঠানো হয়। এর আগে শনিবার বেলা 10:50 নিহত শান্তিরক্ষী মিশনের কফিন বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। গত 13 ডিসেম্বর সুদানের আবে এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 বাংলাদেশি নিহত এবং 8 জন আহত হন। সাউথ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহান্সবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরের একটি পানশালায় বন্দুক হামলায় 9 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। বাংলাদেশ সময় রোববার সকালে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানিয়েছে, একটি সাদা মাইক্রোবাস এবং একটি রূপালী রঙের মোটর গাড়িতে চেপে 12 জন ওই পানশালায় আসে এলোপাতাড়ি গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তারা অল্প সময় সেখানে অবস্থান করলেও যতক্ষণ সেখানে ছিল ততক্ষণই গুলি ছুড়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল SABC অবশ্য জানিয়েছে, বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভেতরে ঘটেনি, ঘটেছে বাইরের সড়কে। প্রাদেশিক পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করা হচ্ছে। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা এক্ষেত্রে সহযোগিতা করছেন, তবে হামলার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।
মাত্র 11 দিনের ব্যবধানে ভেনিজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এ নিয়ে ভেনিজুয়েলার দ্বিতীয় ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম জানিয়েছেন, দুটি কারণে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। এক্স পোস্টে ক্রিস্টি নোম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে। এদিকে আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়ার ঘটনাকে গুরুতর আন্তর্জাতিক জলদস্যুতা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনিজুয়েলা সরকার। তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে হামলায় হামলাকারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে 27 বছর বয়সী হামলাকারী মুখোশ ও বুলেট প্রুফ ভেস্ট পরে ধোঁয়া তৈরি করে একাধিক বোমা ছুড়ে মারে। দেশটির প্রধানমন্ত্রী চো জংতাই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন, তবে এখনও হামলার কারণ স্পষ্ট নয়। এ ঘটনায় তাইওয়ান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, মহাসড়ক ও বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিনল্যান্ডে বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম BDPF দেশের সার্বিক উন্নয়নে অংশীদারিত্বের পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সংক্ষিপ্ত কোর্স, পূর্ণাঙ্গ কোর্স, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে BDPF এর সভাপতি ডক্টর মোহাম্মদ মঞ্জুর মাওলা, সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, সদস্য সচিব ডক্টর GM আতিকুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। কাতারে জাতীয় দিবস ও মাইজভান্ডারি গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহর 200 জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কাতার ইউনিট কমিটি। কাতার ন্যাশনাল ব্লাড ডোনেশন সেন্টারে এই কর্মসূচি পালন করা হয়। গত কয়েকদিনে আরব আমিরাত, কুয়েত এবং ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্বেচ্ছায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবী রক্তদান করেন। সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে ও কাজী জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল রাজি। তো গতবার না, আসলে তার আগের বারও বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার এসেছিলেন আমাদের অ্যাম্বাসেডার স্যারের সঙ্গে, আর ওনারা তো একসঙ্গে বসেন। ওইখান থেকে এটা কাকতালীয়, মানে এটা খুব যে অর্গানাইজড করা তা না, ওনারা একসঙ্গে বসেছেন, ওইখান থেকে ওনারা চলে এসেছেন। কাতারের আজকে জাতীয় দিবস এবং এই জাতীয় দিবস উপলক্ষে তারা যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে, সেখানে প্রায় 200 থেকে 250 ব্লাড ডোনেট অলরেডি হয়ে গেছে আমি যেটা শুনলাম। এই জনকল্যাণমূলক যেটা কাজ এখানে করা হচ্ছে, সেটা শুধুমাত্র যে সমাজের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি সেটা না, সমগ্র কাতারে বাংলাদেশকে গর্বিত করার একটা মুহূর্ত। বর্তমানে যিনি দায়িত্বে আছেন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, উনি সেই মানবতার সেবার জন্য, মানবতার কল্যাণের জন্য ওনার যত ফলোয়ার আছে তারা শুধু কাতারে না, রিসেন্টলি গত নভেম্বর মাসে ওমানেও এই রক্তদান কর্মসূচি হয়েছে। আনন্দঘন পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। দূতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বাহরাইনের বিভিন্ন সরকারি দপ্তর ও জাতিসংঘ সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। অনুষ্ঠানে IOM বাহরাইনের চিফ অফ মিশন আয়শাত ইহমা শরীফ, LMRA প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার প্রবাসীদের অধিকার ও কল্যাণে দূতাবাসের উদ্যোগ তুলে ধরেন এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানো ও আইন মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশন এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শতাধিক প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দালাল মুক্ত অভিবাসন ও ন্যায্য মজুরি এবং কর্মীদের মানবিক মর্যাদা নিশ্চিতে ইথিক্যাল মাইগ্রেশনের আওতায় ইউরোপের দেশ সার্বিয়াতে কর্মী প্রেরণ করা হয়েছে। প্রথম ধাপে দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে বাংলাদেশি যুব সমাজের জন্য বৈধ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হল। এ উপলক্ষে উত্তরা দিয়াবাড়িতে JI ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির নিজস্ব ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ধারাবাহিকভাবে দক্ষ জনবল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের কর্মকর্তারা। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি, ঢাকার প্রত্যাখ্যান। প্রতিবেশীর ওপর ভরসা রাখতে চায় বাংলাদেশ। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ.কে. খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান। স্বাধীনতা যুদ্ধের সমর নায়ককে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায়। কয়েক গুণ বেশি টাকা ও ভিসা পেতে দেরির কারণে কুয়েতে যেতে শ্রমিকদের ভোগান্তি, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ। পর্তুগালে দিন দিন বাড়ছে অভিবাসীদের ওপর নির্যাতন। গত বছরের চেয়ে হত্যা ও লুটপাটের ঘটনা বেড়েছে কয়েক গুণ। এবং সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় নিহত 6 বাংলাদেশি সেনা সদস্যের জানাজার নামাজ ঢাকায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা। প্রিয় দর্শক, চ্যানেলে আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।